হ্যালো এভরিওয়ান, আমরা আজকে নিয়ে আসছি হচ্ছে মহাকর্ষ অভিকর্ষের 3 নম্বর লেকচার। এখান দিয়ে অনেকগুলো লেকচার দেওয়া হয় নাই, মাঝখান দিয়ে অনেক লেকচার দেওয়া হয় নাই। আজকে আমরা হচ্ছে লেকচার 3 দেখব। তো অ্যাকচুয়ালি আমরা লেকচার 3 কি দেখব? মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব প্রাবল্যের বিভিন্ন কেজ। আমরা আজকে কেজগুলো দেখব। তো চলো শুরু করি, ঠিক আছে? যা যা লাগে আমাদের এখান পর্যন্ত সবগুলো আমরা একটু মোটামুটি শুরু করি, ঠিক আছে? খেয়াল করো, প্রথমে আমরা পড়বো টপিক নাম্বার 4, সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষ প্রাবল্য। হ্যাঁ, যেটাকে আমরা এটা পড়ার আগে আমরা একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, যেটাকে আমরা বলি গ্র্যাভিশনাল ফিল্ড। মহাকর্ষীয় ক্ষেত্র জিনিসটা কি? দেখো, সংজ্ঞাটা আমি লিখে রাখছি এই জায়গায়, যে কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী মহাকর্ষীয় বলের প্রভাব কি থাকে, বিদ্যমান থাকে, ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। তাহলে কোন একটা বস্তু যে এলাকা জুড়ে তার প্রভাবটা বজায় রাখবে, ঠিক আছে? তো আমি তাহলে বলতে পারি, যেমন এখানে আমি একটা পৃথিবী নিছি। হ্যাঁ, আমি এখানে একটা পৃথিবী নিলাম, পৃথিবীর একটা, হ্যাঁ, তো এই পৃথিবীটা যে এরিয়া জুড়ে তার প্রভাবটা বজায় রাখবে, যে এরিয়া জুড়ে তার প্রভাবটা বজায় রাখবে তাকে কি বলা হয়? যে এরিয়া জুড়ে প্রভাবটা বজায় রাখবে ওই এরিয়াটার নামই হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। তাহলে পৃথিবী ধরলাম এইটুকু পর্যন্ত তার প্রভাবটা বিস্তার করে, ধরলাম এইটুকু, এই অঞ্চল ব্যাপী তার প্রভাবটা কি করে? বিস্তার করে। তখন এই ক্ষেত্রকে বলা হবে কি ক্ষেত্র? মহাকর্ষীয় ক্ষেত্র, ঠিক আছে? কোন একটা বস্তু যে এলাকা জুড়ে বা যে এরিয়া জুড়ে তার প্রভাবটা বজায় রাখবে ওটার নাম হচ্ছে তার মহাকর্ষীয় ক্ষেত্র। যদি পৃথিবীটা এই ডটেড লাইন পর্যন্ত তার প্রভাব বিস্তার করে, এটাকে বলা হবে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আসো, মহাকর্ষীয় ক্ষেত্রটা বুঝলাম, আবার আমি একটু রিপিট করে দিই। কোন বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী মহাকর্ষীয় বলের প্রভাবটা কি থাকে? বিদ্যমান থাকে, তাকে ওই বস্তুর কি বলা হয়? মহাকর্ষীয় ক্ষেত্র বলা হয়। আচ্ছা, আসো, এরপরে আমি মহাকর্ষীয় ক্ষেত্রের পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা, যেটাকে আমরা বলি গ্র্যাভিশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিটি আমরা অনেক জায়গায় পড়বো, যেমন তরঙ্গের ক্ষেত্রে ইন্টেন্সিটি কথাটা আছে। তো আসলে আমরা একটু দেখি প্রথমে কি বলে, যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে, দেখো মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে একক ভরের কোন বস্তুর উপর যে মহাকর্ষীয় বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। বুঝি নাই? আমি একটু বুঝাই বলি, ঠিক আছে? আমি একটু কথাটা বুঝাই বলি, কোনো সমস্যা নাই। আসো, আগে আমাকে বলো যে মহাকর্ষীয় বল কি। আমরা জানি দুইটা বস্তু পরস্পরকে যে বলে নিজেদেরকে আকর্ষণ করে তার নাম হচ্ছে কি বল? মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল F ইজ ইকুয়াল টু, আমরা জানতাম, জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কত স্কয়ার? ডি স্কয়ার অথবা আর স্কয়ার, যে যাই বলে আর কি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যে যাই বলে ওটাই। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এটা হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্রটা। তাহলে এখানে কি বলা আছে? আগে আমি সংজ্ঞাটা একটু আরেকবার মানে এক্সপ্লেন করি। বলছে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে, তাহলে পৃথিবীর একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে। ধরো আমি এটাকে পৃথিবী ধরলাম বা কোনো একটা বস্তু ধরলাম, তো বস্তু জায়গায় আমি পৃথিবী চিন্তা করে নিলাম, সমস্যা নাই। এটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র। এই পৃথিবী মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একক ভরের কোনো বস্তু স্থাপন করলে, তাহলে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোন একটা একক ভরের বস্তু যদি স্থাপন করি, ধরলাম সে একক ভরের বস্তুটা হচ্ছে এম, এই বস্তুটার উপর যে মহাকর্ষ বল ক্রিয়া করে, পৃথিবী এই বস্তুর উপর যে বলে এটা ক্রিয়া করবে, ওই বলকে বলা হয় কি বলতো? মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে পৃথিবীর একটা ভর আছে নিজস্ব, সে ভরটা আমি কি ধরলাম? ক্যাপিটাল এম। পৃথিবীর ভরটা ক্যাপিটাল এম। তাহলে এই পৃথিবী এই বস্তুটাকে ধরে নিলাম একটা এফ বলে আকর্ষণ করবে। কি বলে আকর্ষণ করবে? এফ বল। আমার কথাটা একটু বুঝছেন, ঠিক আছে? যে এই এম ভরের পৃথিবীটা এই মহাকর্ষের ক্ষেত্রের ভিতরে আমি স্মল ভর মানে ছোট হাতের একটা ভরের একটা একক ভরের বস্তু রাখছি, সে বস্তুর উপর সে যে পরিমাণ বল দিবে, ঠিক আছে, বা বলে আকর্ষণ করবে, সেটা হচ্ছে কি? মহাকর্ষ তীব্রতা বা মহাকর্ষ প্রাবল্য। হ্যাঁ, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হয়, সমস্যা নাই। তাহলে আমি এই জিনিসটা একটু যদি লিখি, তাহলে এভাবে লেখা যাবে যে এম কেজি ভরের বস্তুর, এম কেজি ভরের এম কেজি ভরের বস্তুর জন্য, এম কেজি ভরের
বস্তুর জন্য আকর্ষণ বল ধরে নিলাম সেটা কতটুকু এফ পরিমাণ। আমরা চিন্তা করবো একক ভরের বস্তুর জন্য। ঠিক আছে, তাহলে আমি চিন্তা করতে পারি যে সুতরাং 1 কেজি বা একক ভরের বস্তুর জন্য যে আকর্ষণ বলটা সেটাকে আমি লিখতে পারবো কি এফ বাই এম, লিখতে পারি। তাহলে এই যে একক ভরের বস্তুর উপর যে পরিমাণ বলটা প্রয়োগ করবে সেটাকে আমরা বলি প্রাবল্য, আর প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই সমান সমান আমরা জানি এফ বাই কত এম, এফ বাই এম। তো এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এটারে আমরা একটু মডিফাই করতে পারবো একটু পরে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমি এই জায়গায় এই এমটাকে চিন্তা করতেছি M1 আর এই এমটাকে চিন্তা করতেছি M2 পরিমাণ। তাহলে আমি এই জায়গায় যদি এটা ইনপুট দিই তাহলে এটাকে কি লিখতে পারবো, হ্যাঁ তাদের মাঝখানে যে ডিসটেন্সটা সেটা, আচ্ছা আমি সেটাকে আমরা আর ধরি, সেই ডিসটেন্সটাকে আমি আর ধরলাম, আর ধরলাম সেই ডিসটেন্সটা, এখান থেকে ডিসটেন্সটা তার আর। তাহলে সেখান থেকে লিখতে পারবো জি এম এম ডিভাইডেড বাই কত স্কয়ার আর স্কয়ার। আচ্ছা এখান থেকে তো আমি প্রাবল্যের মেন সূত্রটা পেয়ে গেলাম ইকুয়াল টু এফ বাই এম। তাহলে এখান থেকে একক মাত্রাটা আমি একবারে বের করে ফেলি। তাহলে এককটা কিভাবে হবে, যেমন আমরা জানি বলের একক হচ্ছে নিউটন, ভরের একক হচ্ছে কেজি, তাহলে তার এককটা হবে নিউটন পার কেজি, নিউটন পার কেজি। এটা হচ্ছে কার একক, প্রাবল্যের একক। হ্যাঁ তাহলে এটা কি লেখা যাবে, এটা হচ্ছে নিউটন পার কেজি। ওকে, তাহলে আমি এটা কার একক পাইলাম, এটা হচ্ছে আমি প্রাবল্যের এককটা পেয়ে গেলাম, এটা আমি প্রাবল্যের এককটা পেয়ে গেলাম। এখন আমি যদি অ্যাপের মানটা এই জায়গায় ইনপুট দিয়ে দিই, এই যে অ্যাপের মানটা যদি আমি এই জায়গায় ইনপুট দিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে আমি একটু আগে সূত্র পাইছিলাম ই সমান সমান হচ্ছে এফ বাই এম। তাহলে আমরা এম এর পরিবর্তে কি লিখতে পারি, জি এম এম ডিভাইডেড বাই এম ইন্টু কত, ইন্টু হচ্ছে আর স্কয়ার। তাহলে এম এম কাটাকাটি, তাহলে আলটিমেট আমি যেটা পাবো জি এম বাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের যে কোন একটা বস্তুর এম্বরের কোন একটা বস্তুর উপর যে প্রাবল্যটা, সে প্রাবল্যটা হচ্ছে এটা, প্রাবল্য ই সমান সমান জি এম বাই কত স্কয়ার আর স্কয়ার। তাহলে আশা করি এটা আমরা বুঝছি। কি বললাম, তাহলে প্রাবল্যের এইটা এককটা আমরা পড়লাম, মাত্রাটা পড়লাম, যে এখানে যে আমরা ইকুয়েশনটা দাঁড়ালাম সেই ইকুয়েশনটা দেখলাম। তাহলে আশা করি এখন পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নাই যে এম্বরের বস্তুর উপর আকর্ষণ বল যদি এফ হয় তাহলে একক ভরের বস্তুর উপর তার আকর্ষণ বলটা হবে এফ বাই এম। সেখান থেকে আমরা এককটা দেখলাম। আচ্ছা আমি এখান থেকে মাত্রাটা একটু বের করে দিই। যেমন আমরা জানি বলের মাত্রাটা একটু বের করে দিই, কারণ চলে আসতে পারে। বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, এটার হচ্ছে এম এম কাটাকাটি, তাহলে আলটিমেটলি কি লিখতে পারবো এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের কিসের, এটা হচ্ছে প্রাবল্যের মাত্রা, এটা প্রাবল্যের একক। আর এখানে হচ্ছে প্রাবল্যের মেন ফর্মুলাটা ইজ ইকুয়াল জি এম বাই কত স্কয়ার আর স্কয়ার। এটা হচ্ছে প্রাবল্যের ইকুয়েশন। ঠিক আছে, ক্ষেত্র প্রাবল্য বা প্রাবল্যের সমীকরণ। এখন এই প্রাবল্যটা চেঞ্জ হইতে পারে, এই প্রাবল্যটা কি হইতে পারে, চেঞ্জ হতে পারে। কিভাবে চেঞ্জ হবে প্রাবল্যটা, হ্যাঁ প্রাবল্যটা কিভাবে চেঞ্জ হবে আমি সেটা একটু দেখাই। ঠিক আছে, তো আসেন আমরা এখন কয়েকটা কেজ পড়বো প্রাবল্যের ক্ষেত্রে, কেজগুলো লাগে। এটা হচ্ছে প্রাবল্যের মেন ফর্মুলাটা, কোনো সমস্যা নেই। এখন এই ফর্মুলাতে কয়েকটা কেজ দ্বারা, এখন আমি ধরলাম এই যে আমি যে বস্তুটার চিন্তা করলাম সেই বস্তুটা হচ্ছে একটা নিরেট গোলক। কি গোলক, সুষম নিরেট গোলক। সুষম নিরেট গোলক মানে কি, তার সব জায়গায় ঘনত্ব সেম, তার সব জায়গায় ব্যাসার্ধ সেম। আচ্ছা, তো একটি নিরেট গোলকের ভর যদি এম হয়, নিরেট গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে নিরেট গোলকের বাইরে অর্থাৎ আর দূরত্বে, নিরেট গোলকের বাইরে অর্থাৎ আর দূরত্বে কোন বিন্দুটির কি লাগবে, মহাকর্ষ প্রাবল্য, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু জি এম বাই কত স্কয়ার আর স্কয়ার। একটু যেটা চিন্তা করলাম সেটাই। আচ্ছা আমি একটু তারপরে একটু ইয়ে করে একটা দেখাই। ধরো এটা একটা নিরেট গোলক, আচ্ছা নিরেট গোলকটা আমি একটু নিরেট তোমাদের বোঝানোর জন্য আমি এটা একটু ফিল করে নিই। হ্যাঁ এটা একটা নিরেট গোলক, ওকে এটা একটা নিরেট গোলক। তো এই নিরেট গোলক একটা মহাকর্ষ ক্ষেত্র আছে, অবশ্যই আছে। ধরো এই মহাকর্ষ ক্ষেত্রের এই জায়গায়, ধরো এই জায়গায় আমি বস্তুটাকে আনলাম, এম্বরের একটা বস্তু আনলাম, সেটা হচ্ছে স্মল এম্বরের বস্তু। তাহলে এই বস্তুটা, এই এম্বরের ক্যাপিটাল এম্বরের বস্তুটা
তাকে আবার এই যে বস্তুটা আছে তারও তো একটা ব্যাসার্ধ আছে, এই যে তার একটা ব্যাসার্ধ আছে, ধরে নিলাম তার ব্যাসার্ধটা আমি ধরে নিলাম এটা, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। আবার এই অ্যাম্বরের বস্তুটাকে সে কি করবে, সে, হ্যাঁ, যে অ্যাম্বরের গোলকটা ব্যাসার্ধ হচ্ছে আর, এবং সেটা নিরেট গোলকের বাইরের কোনো একটা জায়গায়, মানে বাইরে কোনো একটা পয়েন্টে, সেটা হচ্ছে কি দূরত্ব আছে কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে তার আর দূরত্বে একটা অ্যাম্বরের বস্তু আছে, সেটা হচ্ছে এম, সেটাকে সে আকর্ষণ করবে, হ্যাঁ, যে বা নিজের দিকে টানবে, অর্থাৎ আর দূরত্বে কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য ই সমান সমান কি লেখা যাবে, জিএম বাই কত স্কয়ার, আর স্কয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখান থেকে পেতে পারি যে নিরেট গোলকের ভর এম এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে নিরেট গোলকের বাইরে, অর্থাৎ এই ব্যাসার্ধ থেকে দূরে, মানে মূল কথা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বস্তু আনলে সেটিকে যে বল আকর্ষণ করবে, সেটাই সূত্রটা হচ্ছে এটা, আশা করি বের করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তার আর আর কি, ব্যাসার্ধটা আর গেল, এটাই সূত্রটা। আর আমি ডেরিভেশন দেখানো, ডেরিভেশন আছে, দরকার নেই, ডেরিভেশনটা এখান থেকে দেখানো যায়। এরপরে আসেন এখন কেস নাম্বার 2। কেস নাম্বার 2 কি বলে, একটি নিরেট গোলকের ভর এম, ব্যাসার্ধ হচ্ছে আর, নিরেট গোলকের অভ্যন্তরে, অভ্যন্তরে মানে নিরেট গোলকের ভিতরে, ঠিক আছে, ব্যাসার্ধ থেকে ছোট আর কি, দেখেন লেখা আছে ব্যাসার্ধ থেকে ছোট, মানে নিরেট গোলকের ভিতরে, এই যে নিরেট গোলকের ভিতরে কোন পয়েন্টে, নিরেট গোলকের ভিতরের কোন পয়েন্টে আমি কি চাচ্ছি, মহাকর্ষ প্রাবল্য চাচ্ছি। আচ্ছা আসেন আমি বুঝাই বলি এটা। তো ধরেন এখানে একটা নিরেট গোলক, শুনেন, নিরেট গোলক অ্যাম্বরের, তার সেন্টার, তার ব্যাসার্ধ, হ্যাঁ, তার রেডিয়াস দেওয়া আছে, এখানে হচ্ছে আমি ধরলাম সেটা হচ্ছে একটা নিরেট গোলক, নিরেট বোঝার ভিতরে আমি একটু কালার করে দিলাম। এখন ধরো নিরেট গোলকের কোনো একটা পয়েন্টে, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে আমি কি চাচ্ছি, বস্তুটার প্রাবল্য চাচ্ছি, এই যে এই বস্তু, এটার আমি বস্তুটা কি চাচ্ছি, প্রাবল্য চাচ্ছি, প্রাবল্য। তাহলে এই বস্তুটার, এই অ্যাম্বরের যে বস্তুটা আনছে এই জায়গায়, এই যে এই জায়গায় আমি একটা অ্যাম্বরের বস্তু নিয়ে আসলাম স্মল এম, সেইটার ডিস্টেন্স হচ্ছে আর, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, নিরেট গোলকটার ব্যাসার্ধ আর, আর নিরেট গোলকটার যে ভর সেটা হচ্ছে এম। এই ক্ষেত্রে এই পজিশনে এই অ্যাম্বরের বস্তুর উপর এই ক্যাপিটাল অ্যাম্বরের বস্তুর যে প্রাবল্যটা, সেই প্রাবল্যটা হচ্ছে ই ইজ ইকুয়াল জিএম বাই আর কিউব ইন্টু আর। এই আরটা হচ্ছে কি, ক্যাপিটাল আরটা হচ্ছে এই নিরেট গোলকটার, মানে যে গোলকের সাপেক্ষে আমি বের করতেছি ওই গোলকেরটার ব্যাসার্ধ, আর স্মল আরটা হচ্ছে ওর সেন্টার থেকে এই বস্তুটা কতটুকু ডিস্টেন্সে আছে সেটা, আর ক্যাপিটাল আরটা হচ্ছে এই বস্তুটার ভর। তো এখানে নিরেট গোলক বলতে এখানে গোলকটাকে আমি পৃথিবী কল্পনা করে নিলাম, এই জন্য আমি পৃথিবীর ভর এখানে মহাকর্ষীয় ধ্রুবকটা বসাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা বলেন তো এটা বুঝছেন কিনা, এটা হচ্ছে নিরেট গোলকের ভিতরে। আগের কেসটা কি ছিল, আগের কেসটা ছিল নিরেট গোলকের বাইরের আর দূরত্বে, আর দূরত্বে বললে সূত্র হবে এটা, ইজ ইকুয়াল জিএম বাই আর স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে আর যদি নিরেট গোলকের ভিতরে হয় তাহলে সূত্র পড়বে এটা, এটা ডেরিভেশন আছে, আমি দেখাইলাম না, ডেরিভেশনটা অ্যাকচুয়ালি লাগে না, আর ডেরিভেশন দেখাইলে হচ্ছে ক্লাসগুলো অনেক লেন্দি হয়ে যায়। আচ্ছা এরপরে অ্যাম্বরের একটি নিরেট গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর নিরেট গোলকের পৃষ্ঠে, এখন কোথায় যাচ্ছে, নিরেট গোলকের পৃষ্ঠে। আসো, তো নিরেট গোলকের যদি পৃষ্ঠে হয়, একটু খেয়াল করো, এটা একটা নিরেট গোলক, নিউক্লিয়ার সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস, হ্যাঁ আমি এটা একটু ফিল করে দিই। আচ্ছা ফিল করে দিলাম। নিরেট গোলকের কোথায়, পৃষ্ঠে, একটু বুঝেন, নিরেট গোলকের কোথায়, পৃষ্ঠে। তো নিরেট গোলক যদি পৃষ্ঠে বলছে, এই কেন্দ্র থেকে ধরে নিরেট গোলকটা এখানে আছে, এই যে পৃষ্ঠে বস্তুটা আছে, এই যে একক ভরের যে বস্তুটা সেটা এখানে আছে, অ্যাম্বরের বস্তু। তো এই নিরেট গোলকের ব্যাসার্ধ আর, এটা ডিস্টেন্সও আর, এর মানে কি বোঝাচ্ছে, আর আর ক্যাপিটাল আর কি হয়ে যায়, সমান হয়ে যায়, আর আর ক্যাপিটাল আর কি হয়ে যায়, সমান হয়ে যায়। যদি সমান হয়ে যায়, যদি সমান হয়ে যায়, তাহলে আমরা মেইন প্রাবল্যের একটা সূত্র পড়ছিলাম, মেইনটা আর কি, যে জিএম বাই কত স্কয়ার ছিল বলতো, আর স্কয়ার ছিল। তো আর এর জায়গায় এখানে আমি ক্যাপিটাল আর বসাইতে পারি, জিএম বাই কত, জিএম বাই কত আর স্কয়ার, এটা বসানো যায়। তাহলে আমরা যদি পৃষ্ঠে বলে, তাহলে পৃষ্ঠে তার প্রাবল্য বের করার সূত্র হবে ইজ ইকুয়াল, ই ইজ ইকুয়াল জিএম বাই কত আর স্কয়ার, জিএম বাই কত স্কয়ার আর স্কয়ার। এখন একটা কথা বলি, মহাকর্ষ অভিকর্ষে আমরা সেকেন্ড লেকচারে পড়ছিলাম একটা সূত্র, যে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, যে কোন একটা গোলকের পৃষ্ঠে, যেমন পৃথিবীর পৃষ্ঠে জি এর মান বের করার সূত্র ছিল জি ইকুয়াল টু জিএম বাই কত আর স্কয়ার। তাহলে আমি কি এটা আর এটা সেম জিনিস দেখতে পাচ্ছি না, তাহলে এটার পরিবর্তে আমি সমান সমান করে কি লিখতে পারি বলতো, জি। তাহলে বোঝা যাচ্ছে কোন একটা বস্তুর পৃষ্ঠে প্রাবল্য হচ্ছে অভিকর্ষ ত্বরণ কিসের সমান বলতো, জি এর সমান। তাহলে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কার সমান হয়ে যায়, প্রাবল্যের সমান হয়ে যায়। তাহলে আশা করি এটা বোঝা যাবে। তাহলে পৃষ্ঠে বললে ইকুয়াল টু জিএম বাই কত স্কয়ার হবে, আর স্কয়ার। আশা করি এটা পারা যাবে। এটাতে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বললেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর আমার বেচের যারা আছে তারাও দেখতে পারবা,
ইভেন হচ্ছে যারা অনলাইনে দেখবা দুই একটা ক্লাস আমি চেষ্টা করব বোঝানোর জন্য ইজিলি, কোনো সমস্যা নাই। তারপরে তোমরা যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে বইলো, চেষ্টা করবো আমি উত্তর দেওয়ার জন্য। তাহলে প্রথম কেসটা কিসে বলছি, এগুলো সবগুলো নিরেট গোলকের ক্ষেত্রে পড়লাম। নিরেট গোলক, নিরেট মানে কি, ভিতরে কোনো খালি জায়গা নাই, সুষম নিরেট গোলক। তাহলে আমি ধরলাম কেন্দ্র থেকে আর ডিস্টেন্সে কোনো একটা বিন্দুতে প্রাবল্য বের করার সূত্র হবে ই ইজ ইকুয়াল টু জিএম বাই কত স্কয়ার, আর স্কয়ার। আরটা কি, যে নিরেট গোলক আছে ওটার কেন্দ্র থেকে ওই বস্তুটা ডিস্টেন্সটা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে এটা বললাম কি, যদি নিরেট গোলকে যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের তুলনায় কোন একটা জায়গায় মানে ছোট একটা জায়গায় ব্যাসার্ধের তুলনায় ছোট জায়গা মানে মূল কথা হচ্ছে এই বস্তুটার ভিতরের কোন একটা পয়েন্টে আমি যখন বস্তুটাকে নিয়ে আসবো তার প্রাবল্য বের করার সূত্র হবে ই ইজ ইকুয়াল জিএম বাই কত আর কিউব ইন্টু আর গেল। আর এটা হচ্ছে কি, পৃষ্ঠে ওই যে নিরেট গোলকটার পৃষ্ঠ, এখন নিরেট গোলক তুমি পৃথিবী চিন্তা করতে পারো, পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তুর উপর যে প্রাবল্য, সে প্রাবল্য বের করার সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে গেল। এরপরে আমরা এখন নিরেট গোলক গেল, এখন আমরা বলবো ফাঁপা গোলক। ফাঁপা, ফাঁপা মানে যেমন একটা ফুটবল, যেমন একটা ফুটবল, যেমন একটা ফুটবল। আচ্ছা, তো আমি ফাঁপা গোলকটা যদি বলি, ধরলাম সে ফাঁপা গোলকের ভর হচ্ছে এম এবং ফাঁপা গোলকের ব্যাসার্ধটা হচ্ছে কি আর। গোলকের বাইরে পাপা গোলকের বাইরে অর্থাৎ আর দূরত্বে কোন বিন্দুতে কি লাগবে, আমার প্রাবল্যটা লাগবে। সেখানে আমি কি বলছি যে এই যে আটটা আছে সে আটটা ব্যাসার্ধের তুলনায় বড়। এর মানে কি, ওই যে আমাদের নিরেট গোলকটার ফাঁপা গোলকের ভিতরে হবে না, বাইরের কোনো একটা পয়েন্ট আমার কি লাগবে, প্রাবল্যটা লাগবে। এবং বাইরের বলতে কোনটা, ওই যে মহাকর্ষ ক্ষেত্র যেটা আর কি, সেটার ভিতরে। তো আমি এটা ধরলাম সে গোলকটা, এখন গোলকটা হচ্ছে ফাঁপা, হ্যাঁ গোলকটা হচ্ছে ফাঁপা, তার ব্যাসার্ধ হচ্ছে আর। আমি ধরলাম এই জায়গায় কোন একটা বস্তু আছে, এম্বরের কোন একটা বস্তু। তাহলে এই ফাঁপা গোলকের সেন্টার থেকে ওই এম্বরের বস্তুর সে ডিস্টেন্সটাকে আমি ধরলাম হচ্ছে আর, সে ডিস্টেন্সটাকে আমি ধরলাম স্মল আর, আর এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি চাচ্ছি এখানে এই পয়েন্টে তার কি বের করতে, প্রাবল্যটা বের করতে। সে প্রাবল্যটা কি হবে, ই ইজ ইকুয়াল টু জিএম বাই কত স্কয়ার আর স্কয়ার। এটা অনেকটা ইয়ের মতোই, আমরা যে নিরেট গোলক চিন্তা করছি অনেকটা নিরেট গোলকের মতো, মানে বাইরের নিরেট আর ফাঁপার ক্ষেত্রে প্রাবল্য সেমই থাকে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এই যে একটা কথা আছে, একটি ফাঁপা গোলকের ভর এম এবং ব্যাসার্ধ যদি আর হয়, ফাঁপা গোলকের অভ্যন্তরে, কোথায় এখন, অভ্যন্তরে, ফাঁপা গোলকের ভিতরে, ফাঁপা গোলকের ভিতরে এই যে অভ্যন্তরের কোন একটা, এটা তো ব্যাসার্ধ, তাহলে অভ্যন্তরের কোন একটা পয়েন্টে, ভিতরের কোন একটা পয়েন্টে তার প্রাবল্য হবে কত, শূন্য। এই যে এই অভ্যন্তরে প্রাবল্য কোন একটা পয়েন্টে প্রাবল্যটা কত হবে, শূন্য হবে। এই যে প্রাবল্য এমসিকিউ তে আসতে পারে, এটা একটু ভালো করে দেখবেন গেল। এখন এটা হচ্ছে এম্বরের একটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ আর ফাঁপা গোলকের পৃষ্ঠে যদি প্রাবল্য চাই, এখন কি গোলক, ফাঁপা গোলকের পৃষ্ঠে, এই যে ফাঁপা গোলকটা, এটা তার সেন্টার, এটা তার রেডিয়াস, তার পৃষ্ঠে, এই যে পৃষ্ঠে এই জায়গায়, এই পৃষ্ঠে এই এম্বরের বস্তুর কি লাগবে, প্রাবল্যটা লাগবে। এটা আর আর স্মল আরটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। সমান যদি হয়ে যায় তার প্রাবল্য বের করার সূত্র হবে ইকুয়াল টু জিএম বাই কত স্কয়ার আর স্কয়ার, ঠিক আছে। জিএম বাই কত আর স্কয়ার। আমি আরেকবার একটু যে কেস, আমরা মোট 6টা কেস পড়লাম, 6টা কেস একটু আরেকবার রিপিট করি, আসেন। আমরা প্রথমে পড়লাম কি, আমরা প্রথমে পড়লাম যে মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে। মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে কোন একটা এম্বরের বস্তু যে এরিয়া জুড়ে তার প্রভাবটা বজায় রাখে, মহাকর্ষ ক্ষেত্র। এই মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে যখন আমি কোন একটা বস্তু আনবো, সেটা যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করবে তাকে বলা হবে কি বলতো, মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য। তো আমি এখানে এই যে সেন্টারে যে বস্তু, আমি সেটাকে পৃথিবী চিন্তা করে নিলাম, তো তার ভর হচ্ছে এম। এই পৃথিবীর একটা সেন্টার আছে, পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে এই পৃথিবীর সেন্টার থেকে তার মহাকর্ষ ক্ষেত্রের কোন একটা পয়েন্টে আমি ওই বস্তুটা কি চাচ্ছি, প্রাবল্য চাচ্ছি। তাহলে আমি বলের সূত্রটা জানি, মহাকর্ষ বল, যে বল আকর্ষণ করবে সেটা কোন বল, মহাকর্ষ বল। সে মহাকর্ষ বলের সূত্রটা হচ্ছে এটা। তো এম কেজি ভরের বস্তুর জন্য আকর্ষণ বল হচ্ছে এফ। তাহলে আমি যদি সব জায়গায় একক ভর নিয়ে জিনিসটা এক্সপেরিমেন্টটা করি, তাহলে 1 কেজি ভরের বস্তুর জন্য আকর্ষণ বলটা হবে এফ বাই কত, এম। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, এফ বাই এম, এফ বাই এম। তো আমি এইটা হচ্ছে আমাদের প্রাবল্যের মেইন ফর্মুলাটা। পরে এই প্রাবল্যের মেইন ফর্মুলা থেকে আমি তার একক বের করলাম, আমি তার মাত্রা বের করলাম, একক মাত্রা এমসিকিউ তে আসে। এখন আমি যদি এই সূত্রটা আরেকটু এক্সপ্লেইন করি, তাহলে এই যে এফ আছে, এফ এর জায়গায় আমি এই মানটা এখন বসাই দিতে পারি, ঠিক আছে। কারণ এখানে যখন আর দূরত্বে বস্তুটা ছিল তার একটা বল ছিল, যে বল আকর্ষণ করবো সে বলটা হচ্ছে এটা। আর আমি যদি এফ এর জায়গায় এই বলটা ইনপুট দিই,
যে এফ এর মান, এই যে এফ এর জায়গায় আমি এই মানটা যখন ইনপুট দিছি এম এম কি করে চলে, কাটাকাটি চলেছে, তাহলে জি এম বাই কত স্কোয়ার আর স্কোয়ার, এটা হচ্ছে আমার প্রাবল্যের মেন ইকুয়েশন। ঠিক আছে, গেল। এরপরে আমরা কয়েকটা কেস পড়ছিলাম। এখন গোলকটা একবার নিরেট হলে কি অবস্থা হবে, ফাঁপা হলে কি হবে। তো এই সূত্রগুলো ডেরিভেশনটা দেখাই নাই, জাস্ট সূত্রটাই দেখাই দিলাম, কারণ আমাদের ডেরিভেশনটা লাগবে না। ঠিক আছে, তো কি বললাম, একটি নিরেট গোলকের ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর, নিরেট গোলকের বাইরে অর্থাৎ এই যে তার যে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধ থেকে দূরে আর কি, মহাকর্ষ ক্ষেত্রের ভিতরেই ব্যাসার্ধ, যদিও মহাকর্ষ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, সমস্যা নাই, কোন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য বের করার সূত্র হবে ই ইজ ইকুয়াল জি এম বাই কত স্কোয়ার আর স্কোয়ার। এখানে এমটা হচ্ছে আমার যে সেন্টার মাসটা আছে সেটা, আর যেটা বের করবো ওটাকে বলা হয় টেস্ট মাস, যে সাপেক্ষে বের করব তাকে বলা হয় সেন্টার মাস, আর যার ভরটা মানে যার প্রাবল্যটা বের করবো তাকে বলা হবে টেস্ট মাস। ঠিক আছে, কারণ আমরা ওটারে দিয়ে টেস্ট করতেছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে প্রাবল্যটা সূত্র হচ্ছে ইকুয়াল টু জি এম বাই কত স্কোয়ার আর স্কোয়ার, ডান। এরপরে ধরলাম এই নিরেট গোলকের ভিতরের কোন একটা পয়েন্টে ওই বস্তুটাকে নিয়ে আনলাম, নিয়ে আসার পর তার প্রাবল্য বের করার সূত্র হবে ই ইজ ইকুয়াল জি এম বাই আর কিউব ইন্টু কত আর হবে। এটারও ডেরিভেশন আছে অনেক বড়, ইসাক স্যারের বইতে আছে, সেলু স্যারের বইতে আছে, প্রমাণিক স্যারের বইতে আছে, সমস্যা নাই, বাট এর ডেরিভেশনটা আপাতত লাগবে না, জাস্ট তোমার সূত্রটা একটু দেখে রাখবা। ডেরিভেশন এগুলো অনেক লেন্দি লেন্দি ডেরিভেশন, তোমার সূত্রটা দরকার। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এম ভরের একটি নিরেট গোলকের ব্যাসার্ধ যদি আর, এখন আমি পৃষ্ঠে চাচ্ছি, প্রথমে বের করলাম বাইরে, তারপরে হচ্ছে অভ্যন্তরে, এখন বের করতেছি পৃষ্ঠে। পৃষ্ঠে যদি বের করি নিরেট গোলকের পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য যে সূত্রটা আমি এখানে দেখাইলাম, শুধু আর এর জায়গায় হবে ক্যাপিটাল আরটা, মানে ব্যাসার্ধের সমান হয়ে যায়, তখন আর এর জায়গায় আর যখন বসাই আমি, তখন প্রাবল্য সূত্রটা পাই ই ইজ ইকুয়াল জি এম বাই কত স্কোয়ার আর স্কোয়ার। আর সেখানে আমরা আরেকটা সূত্র পড়ছিলাম এই অধ্যায়ে, জি নির্ণয়, জি ইকুয়াল টু জি এম বাই কত স্কোয়ার আর স্কোয়ার। এখন এই জায়গায় আমি কি জি এর মানটা বসাইতে পারি, এর মানে কোন একটা নিরেট গোলকের পৃষ্ঠের জি হবে ওটার প্রাবল্যের সমান, মানে ই হবে কার সমান, জি এর সমান, বলাই যায় এটা। এটা যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা, কোনো সমস্যা নাই। দেখো, এরপরে পড়ছি আমরা ফাঁপা গোলক। একটি ফাঁপা গোলকের ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর, ফাঁপা গোলকের বাইরে অর্থাৎ আর দূরত্বের কোন বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য সেমটাই হবে, নিরেটের ক্ষেত্রে যা এখানে, বাইরের ক্ষেত্রে ফাঁপার ক্ষেত্রে তাই হবে, সেম ইকুয়েশন, সেম ভাবে প্রমাণ করা। একটি ফাঁপা গোলকের ভর এম এবং ফাঁপা গোলকের ব্যাসার্ধ আর, কিন্তু দেখো নিরেট গোলকের ভিতরে কিন্তু আমাদের প্রাবল্য ছিল, কিন্তু ফাঁপা গোলকের ভিতরে কোনো একটা পয়েন্টে প্রাবল্য থাকবে না, সেই প্রাবল্যটা কত হবে, সেই প্রাবল্যটা হবে শূন্য। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এম ভরের একটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ যদি আর, ফাঁপা গোলকের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য, এখন ফাঁপা গোলকের পৃষ্ঠে চাচ্ছি, সেম ডেরিভেশন, সেম সিস্টেম, সেম সূত্র, ইকুয়াল টু কি লেখা যাবে, জি এম বাই কত স্কোয়ার আর স্কোয়ার। আসো এখন কয়েকটা ম্যাথ দেখবো। ঠিক আছে, সূত্র বললাম, সমস্যা নাই, এখন আসো আমরা কয়েকটা ম্যাথ দেখি। ওকে, প্রথম ম্যাথটা, আসো প্রথম ম্যাথটা কি বলেছে, হ্যাঁ প্রথম ম্যাথটা দেখি একটু। এখন ম্যাথটা একটু দেখাই, যে পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ হচ্ছে এত, তাহলে পৃথিবীর ভর আমরা পৃথিবীর সাপেক্ষে ধরলাম, তাহলে পৃথিবীর ভর হচ্ছে এত এবং ব্যাসার্ধ হচ্ছে এত। ঠিক আছে, ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এখানে ভরটা হচ্ছে ক্যাপিটাল এম, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য কত, কোথায় বলছে পৃথিবীর পৃষ্ঠে, একটু শোনো, পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষ কি লাগবে, প্রাবল্য লাগবে। তো মহাকর্ষ প্রাবল্য, আচ্ছা এখানে শুধু প্রাবল্যটা এসেছে, বিভবটা আমরা পরে পড়বো। মহাকর্ষ প্রাবল্য কত, তো পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য মানে কি, এখানে স্মল আর আর ক্যাপিটাল আরটা কি সমান, তাই না? সেক্ষেত্রে আমরা প্রাবল্য সূত্রটা জানি, ই ইজ ইকুয়াল কত জানি, জি এম বাই কত স্কয়ার আর স্কয়ার। তাহলে সেক্ষেত্রে জি এর মান হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, তার মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11 ইন্টু এম এর মান হচ্ছে কত দেওয়া আছে, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই আর। আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সেটা কিলোমিটার আছে, তুমি মিটারে নিয়ে গিয়ে বসাবা। তাহলে এখানে আমি 10 টু দি পাওয়ার 3 গুণ করে দিছি, উপরে হোল স্কয়ার হবে। হোল স্কয়ার যখন করবো, এখানে যে মানটা পাবো, সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য বের করার যে মানটা, সেটাই। আমি এটার এককটা হবে কি, নিউটন পার কেজি। নিউটন পার কত হবে, নিউটন পার কেজি। আশা করি তোমরা ম্যাথটা বুঝছো, না বুঝলেও সমস্যা নয়, আমাকে বইলো, আমি আবার বুঝে দেওয়ার ট্রাই করব। এরপরে আসো, পৃষ্ঠ হতে মহাকর্ষীয়, ভূপৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করা, এগুলো এমসিকিউ টাইপ। ঠিক আছে,
ভূপৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য, তো ভূপৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য বের করার সূত্র হবে ই ইজ ইকুয়াল জিএম বাই কত স্কয়ার আর স্কয়ার। এই হচ্ছে সূত্রটা, শেষ। এরপর আছে ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতায়। দেখো ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতা, এই যে এই চিত্রটা আমি একটু উপরে আঁকি, এর চিত্রটা একটু উপরে আঁকি। ভূপৃষ্ঠ কত উচ্চতায়? ভূপৃষ্ঠ, আচ্ছা ধরো এটা হচ্ছে পৃষ্ঠের একটা ব্যাসার্ধ থাকবে সেন্টারে, ব্যাস এই যে তার একটা ব্যাস থাকবে, মানে রেডিয়াস হচ্ছে আর। তো ধরলাম রেডিয়াস সমান উচ্চতায়, কি উচ্চতায়? রেডিয়াস সমান উচ্চতায়। তো রেডিয়াস সমান উচ্চতায় ধরলাম এতটুকু, রেডিয়াস সমান উচ্চতা ধরলাম এতটুকু। এই যে রেডিয়াস সমান এই পয়েন্টে তার কি লাগবে বলতো? প্রাবল্য। তাহলে এটা যদি আর হয়, এটাও তো আর নাকি, তাহলে সেন্টার থেকে টোটাল ডিসটেন্সটা কত হবে? 2r। সেন্টার থেকে টোটাল ডিসটেন্সটা কত হবে? 2r। তাহলে 2r যদি হয়, তাহলে বলছে পৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতায়, ঠিক আছে, মানে পৃষ্ঠ থেকে ব্যাসার্ধ যদি আর হয়, এটাও কত? আর। তাহলে টোটাল ডিসটেন্সটা কত হবে? 2r। তাহলে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে প্রাবল্য ই ইজ ইকুয়াল আমরা লিখতে পারি জিএম বাই কত? আর স্কয়ার। জিএম বাই কত? আর স্কয়ার। তাহলে এখানে আর এর জায়গায় কত লিখতে পারবো? আর এর জায়গায় লিখতে পারবো 2r হোল স্কয়ার, মানে এখানে লিখতে পারবো জিএম বাই কত হবে? 4r স্কয়ার। জিএম বাই কত স্কয়ার? এই জায়গায় জিএম বাই কত হবে? 4r স্কয়ার, ঠিক আছে। জিএম বাই কত? আর স্কয়ার, 4r স্কয়ার। আশা করি এটা বোঝা গেল, কোনো সমস্যা নাই, এগুলো এমসিকিউ তে আসতে পারে। এরপরে ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায়। দেখো ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায়, আচ্ছা দ্বিগুণ উচ্চতায়, তাহলে এটা হচ্ছে সেন্টার আর রেডিয়াস হচ্ছে এটা। এখন ব্যাসার্ধের থেকে দ্বিগুণ উচ্চতায়, আচ্ছা তো ব্যাসার্ধের থেকে দ্বিগুণ উচ্চতায় মিন্স এটা বোঝাচ্ছে যে এখান থেকে এখানে এই ডিসটেন্সটার কথাই তারা মেনশন করলো, ঠিক আছে, এই ডিসটেন্সটার কথাই মেনশন করলো, ঠিক আছে। আচ্ছা তো যদি আমি ডিসটেন্সটা একটু এটা একটু এদিকে চলে আসছে, বেশি আমি একটু চিত্রটা যদি আরেকবার একটু ভালো করে আঁকি, এই যে হয়েছে। তাহলে এই পয়েন্টে আমার লাগবে, ধরে নিলাম ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা, মানে এটা হচ্ছে কত? 2r, আর এটুকু হচ্ছে রেডিয়াস r। তাহলে টোটাল ডিসটেন্সটা কত হবে? এখানে 3r। কত হবে? 3r। 3r যদি হয়, দ্বিগুণ উচ্চতায় তার প্রাবল্যটা দরকার, তাহলে প্রাবল্য ই ইজ ইকুয়াল ডিরেক্ট লিখে দিব জিএম বাই 3 কত? আর স্কয়ার। তাহলে 3r স্কয়ার মানে এখানে লেখা যাবে জিএম বাই 9 কত? আর স্কয়ার। আশা করি এটা পারবা, সমস্যা নেই, এগুলো সহজ জিনিস, একবারে সিম্পল জিনিস। জাস্ট আর এর জায়গায় এখানে বসবে কত? আর 3r। ভূপৃষ্ঠ থেকে অসীম উচ্চতায় মহাকর্ষ প্রাবল্য কত? কত উচ্চতায়? অসীম উচ্চতায়। এখন ভূপৃষ্ঠ থেকে অসীম উচ্চতায় মহাকর্ষ প্রাবল্য ধরলাম অসীম, এখানে আর এর মানটা কত বলছে? অসীম উচ্চতায়। অসীম উচ্চতায় এই জায়গায় আর এর মান তারা বলে দিল কত বলতো? ইনফিনিটি। যদি অসীম উচ্চতা বলে দেয়, তাহলে প্রাবল্য বের করার সূত্র হবে ই ইজ ইকুয়াল জিএম বাই কত? আর স্কয়ার। তো এখানে আর এর মান তারা বলে দিছে কত? আর এর মান বলে দিছে ইনফিনিটি, তাহলে জিএম বাই ইনফিনিটি স্কয়ার। তো সামথিং বাই ইনফিনিটি মানে তার প্রাবল্যটা কত হবে? 0। প্রাবল্যটা কত হবে তার? 0। ভূপৃষ্ঠ থেকে অসীম উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো, তারপরে প্রাবল্যের মানটা কত হবে? 0। আচ্ছা খেয়াল করো, এখন আরেকটা খুব সুন্দর একটা প্রশ্ন, কি বলা আছে যে 1000 কেজি ভরের একটি গুরুবারের বস্তুকে ভরকেন্দ্র হতে 10 মিটার দূরে। দেখো 1000 কেজি ভরের একটি বস্তু গুরুভারের ভরকেন্দ্র হতে 10 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য বের করো। এখন দেখো এখানে নিরেটও বলে নাই, ফাঁপাও কিন্তু বলে নাই, তাহলে আমার দুই ধরনের কাজ করতে হবে। যদি আমার এখানে কি বলে, হ্যাঁ গুরুবারের ভরকেন্দ্র হতে 10 মিটার দূরে, তাহলে গুরুবার হতে, তো আমরা সেই বস্তুটাকে কি ধরে নিব? আমরা সেই বস্তুটাকে ধরে নিব হচ্ছে, কি ধরা যায়, আমরা গুরুবার এই জায়গায় যদি 10 ধরি, গুরুবার হতে কেন্দ্র থেকে 8 দূরে, তাহলে আমি এটা যদি বের করি, তাহলে কিভাবে বের করা যায় একটু শুনেন। তাহলে এটা হচ্ছে তার, ধরো এটা হচ্ছে সেই বস্তুটা, এটা হচ্ছে তার বস্তু, সেই বস্তুটা, এটা তার সেন্টার, এটা তার রেডিয়াস, ঠিক আছে। তাহলে সেন্টার থেকে কত মিটার দূরে? সেন্টার থেকে আমার কত মিটার দূরে? ধরো 10 মিটার দূরে। এই হচ্ছে তার আরটা, আর তাহলে আর হচ্ছে তারা কত বলে দিছে? 10 মিটার বললো। 1000 কেজি ভরের বস্তু রাখা আছে, 1000 ভরের একটি বস্তু গুরুবারের কেন্দ্র হতে, ঠিক আছে। আচ্ছা গুরুবারের কেন্দ্র হতে তার কি লাগবে? ঠিক আছে মানটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো বস্তুটার ভর আমি ধরলাম, সেই বস্তুটার ভর হচ্ছে গিয়ে ধরলাম হচ্ছে এম, সে এমটা হচ্ছে কত কেজি বলে দিছে বলতো? 1000 কেজি। আচ্ছা যাই হোক 1000 কেজি। তাহলে আমি তার কি লাগবে? তার প্রাবল্যটা লাগবে, 10 মিটার দূরের প্রাবল্য। তাহলে আমি লিখতে পারবো প্রাবল্য ই ইজ ইকুয়াল,
সে লিখতে পারবো কি বলতো, জিএম বাই কত আর স্কয়ার। তাহলে জি এর মান কত, 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11 ইন্টু এম এর মান কত 1000 ডিভাইডেড বাই আর কত, আর হচ্ছে 10 মিটার হোল স্কয়ার। এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে তার আনসার। ঠিক আছে, শেষ এটাই। এখন যদি পৃথিবী বলে দিত তাহলে অঙ্কটা একটু চেঞ্জ করা হয়তো। আচ্ছা যাই হোক, ওটা আমি পরে এক সময় আরেক সময় করাই দিব। ওটা দেখা একটু খেয়াল করো কি বলছে, যে পৃথিবীর ব্যাসার্ধ, এখন পৃথিবী বলে দিছে, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত আর, পৃথিবীর ব্যাসার্ধ মানে রেডিয়াস হচ্ছে আর, এবং পৃথিবীর ঘনত্ব রো দেওয়া আছে, রোটা হচ্ছে এত, রো রো হচ্ছে এত। তবে পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য বের করো। কোথায় বের করতে হবে, পৃথিবীর পৃষ্ঠে, ঠিক আছে, ভর দেওয়া আছে, সরি ব্যাসার্ধ দেওয়া আছে, ভর দেওয়া নাই, কিন্তু ঘনত্ব দেওয়া আছে। তো ঘনত্ব দেওয়া থাকলে আমরা বের করে নিতে পারি। তাহলে আমি প্রাবল্য ই ইজ ইকুয়াল, যেহেতু পৃষ্ঠে বলছে তাহলে সূত্র হবে জিএম বাই কত স্কয়ার আর স্কয়ার। পৃথিবী যেহেতু একটা নিরেট গোলক, আমরা জানি রো সমান সমান জানি হচ্ছে এম বাই ভি। তাহলে আমার দরকার এম এর মান, এম ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো রো বি। এখন নিরেট গোলকের আমরা আয়তনের সূত্র জানি, আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই কত কিউব আর কিউব। তাহলে এই মানটা আমি এই জায়গায় ইনপুট দিতে পারি, ইনপুট দিতে পারি, ইনপুট যদি দিয়ে দিই তাহলে এই জায়গায় কি রইলো, জি বাই আর স্কয়ার ইন্টু রো ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে আর স্কয়ার দিয়ে আর কিউবকে কাটলে এখানে একটা আর থাকবে। আমি যদি এটা সাজায় লিখতে চাই, 4/3 জি রো পাই আর, জিরো কি আর পাই আর। এখন আমি যদি মানগুলো এই জায়গায় ইনপুট দিই, ইনপুট দিলে কি হবে, 4/3 জি এর মান 6.67 10 ইনভার্স 11 ইন্টু ঘনত্বটা দেওয়া আছে 7.58 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু এখানে পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু রেডিয়াসটা কত দেওয়া আছে 6.38 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এই জায়গায় মানগুলো ইনপুট দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে আমার প্রাবল্যটা। আশা করি পারবা, খুব সুন্দর একটা ম্যাথ, এটাতে কোনো ঝামেলা থাকার কথা না। ঠিক আছে, তারপরে দেখবা কোনো সমস্যা থাকলে বলবা। এরপর আসো আরেকটা প্রশ্ন, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ এত, পৃথিবীর কেন্দ্র হতে 3000 কিলোমিটার কোন বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য কত। ঠিক আছে, এটা কত নাম্বার কোশ্চেনটা? আচ্ছা, 3000 কিলোমিটার কোন একটা বিন্দুতে আমার কি লাগবে, আমার মহাকর্ষ প্রাবল্যটা লাগবে। একটু খেয়াল করো কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে এখানে। আচ্ছা আমি প্রথমে কি কি দেওয়া আছে দেখি। এখানে আমার একটা পৃথিবীর ভর দেওয়া আছে, সেটা কত এত। এমনি পৃথিবীর কথা মেনশন করে দিছে, কিন্তু নিরেট গোলকটা আগে কিন্তু নিরেট গোলক মেনশন করে নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার এই জায়গায় তার ব্যাসার্ধটা হচ্ছে এত। তাহলে এখানে ভর এম, এটা হচ্ছে ভর এম, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, কিন্তু কেন্দ্র হতে কত দূরত্বে, 3000 কিলোমিটার দূরত্বে। তাহলে এটা হচ্ছে আমার স্মল আর, কি আর, এটা হচ্ছে আমার কি আর, স্মল আর, কি আর, স্মল আর। কোন বিন্দুতে মহাকর্ষ প্রাবল্যর মানটা কত। আচ্ছা আমি একটু বুঝাই বলি, হ্যাঁ একটু বুঝাই বলি। ধরো এটা হচ্ছে ব্যাসার্ধ, সেন্টার এই হচ্ছে রেডিয়াস। সেন্টার থেকে কত দূরে বলছে, সেন্টার থেকে আমার বলছে, ধরো সেন্টার থেকে বলছে এই জায়গায়, এই জায়গায় ধরো আমার 3000 কিলোমিটার, 3000 কিলোমিটার। ওকে, যদি 3000 কিলোমিটার হয়, 3000 কিলোমিটার হয়, তাহলে আমি কি লিখতে পারবো, এটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে স্মল আর। এই পয়েন্টে যে বস্তুটা রাখা আছে পৃথিবীর ভর এবং ওই বস্তুটার ভর দরকার নেই, আচ্ছা লাগবে না। তাহলে আমি তার কি চাচ্ছি, এই পয়েন্টে আমি তার কি চাচ্ছি বলতো, প্রাবল্য চাচ্ছি। তাহলে প্রাবল্য বের করার সূত্রটা হবে জি ইকুয়াল টু জিএম বাই কত, কত জি বাই এখানে কত হবে, এখানে হবে আর কিউব। কি হবে, এখানে লেখা যাবে আর কিউব ইন্টু আর, এটা হচ্ছে আর কিউব ইন্টু হচ্ছে আর। ওকে, তাহলে আমি যদি এখানে মানটা ইনপুট দিয়ে দিই, তাহলে ইনপুট দিয়ে দিলে কত পাবো, জিএম, জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11, এম এর মান হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর এর মান হচ্ছে কত, 3000 কিলোমিটার। তাহলে 3000 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর আর কিউব, আর এর মান হচ্ছে 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3, উপরে হবে হোল কিউব। এখান থেকে যেটা পাবো সেটাই হবে আমার আনসার। ঠিক আছে, আশা করি এটা পারবা, সহজ জিনিস। ঠিক আছে,
প্রাবল্যতে এটা আশা করি কোনো সমস্যা হবে না। গেল। এরপরে আসো, এখন প্রাবল্য পড়লাম। তো আমাদের টপিকটা হচ্ছে মহাকর্ষ প্রাবল্য এবং বিভব। তো প্রাবল্য আর বিভব পড়তে গেলে এখানে আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। কি বল দ্বারা কৃত কাজ? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আমি কথাটা একটু বুঝাই বলি। ধরো কোন একটা বস্তুর সাপেক্ষে যখন আমি আরেকটা বস্তুকে ওটার ভিতরে নিয়ে আসবো, তার এক্সট্রা একটা কাজ করা লাগবে, সে নিজে নিজে আসবে না, ঠিক আছে? তো ওই কাজটার নাম হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, বা বলের বিরুদ্ধ কাজ বলা হয় অনেকে। খেয়াল করো কি বলছে, একটি একক ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে, অসীমে নিতে অথবা আনতে, অসীমে নিতে অথবা আনতে সমস্যা নাই, নিতে এজেন্ট দ্বারা কৃত কাজ নির্ণয় করব। কৃত কাজের মানটা হিসাব করবো আমরা এই জায়গায়, সমস্যা নেই। আসো, ধরো আমার এই জায়গায় একটা বস্তু আছে, সেটা হচ্ছে কি ভরের বস্তু? এম ভরের বস্তু, ঠিক আছে? ধরো এই মহাকর্ষের কোনো বিন্দুতে আনতে চাচ্ছি, তাহলে এখানে একটা এম ভরের বস্তু আছে, স্মল এম ভরের বস্তু, স্মল এম ভরের বস্তু, ওকে? এই যে এম ভরের বস্তু, সেটা হচ্ছে এম, স্মল এম। ধরলাম সে বস্তুর, এই বস্তুর সেন্টার হতে কত দূরে আছে? ধরে নিলাম আর আই দূরে আছে। কত আই দূরে? মানে ইনিশিয়াল যে দূরত্বটা সেটা। ধরো এটাকে আমি অসীমে নিতে অথবা অসীম থেকে আনতে, অসীমে নিতে অথবা অসীম থেকে আনতে তার যে কৃত কাজ সেটা আমার লাগবে। তো ধরলাম এটার এখান থেকে ধরে তুমি তুমি এখান থেকে ধরো বস্তুটাকে নিয়ে যাবে এই জায়গায়, ধরো এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? সেক্ষেত্রে তার যে ডিস্টেন্সটা, সেন্টার থেকে তার যে ডিস্টেন্সটা, এই যে এখান থেকে তার ডিস্টেন্সটা, এখান থেকে যে তার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমি চিন্তা করে নিলাম হচ্ছে, সেই ডিস্টেন্সটা চিন্তা করে নিলাম হচ্ছে আর এফ, এফ ফাইনাল ডিস্টেন্স। এখন এদের দূরে নিতে অথবা আনতে, এই যে এদের মধ্যে যে ডিস্টেন্সটা, কাছে আনতে অথবা দূরে নিতে যে কৃত কাজটা হবে, সেই কৃত কাজটা আমি বের করতে চাচ্ছি। তো খেয়াল করো, তো এটা তো এমনি এমনি আসবে না, আমার এক্সটার্নাল বল দিতে হবে, মানে এক্সটার্নাল কাজ করতে হবে। তো সেই কাজের পরিমাণটা আমরা এখন হিসাব করবো। তো আসো, আমরা কি জানি যে, আমরা জানি যে মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ, মহাকর্ষ বলের যে সূত্রটা, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই কত স্কয়ার? আর স্কয়ার। এখন এমও কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, এখানে ভেরিয়েবল কে অবশ্যই এফ। তাহলে আমার এই যে বলটা যে চেঞ্জ হবে, সেটা কার কারণে চেঞ্জ হবে? এফ এর কারণে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো এফ সমানুপাতিক 1 বাই কত বলতো? আর স্কয়ার। তাহলে এখানে বোঝা যাচ্ছে ব্যাসার্ধের সাথে আর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। এর মানে কি, আমি যদি বস্তুটাকে দূরে নিই বলের মানটা কমবে, বস্তুটাকে যদি কাছে আনি বলের মানটা বাড়বে। এখন সে বলের মানটা কত, ওইটাই আমরা কি করতে চাচ্ছি? হিসাব করতে চাচ্ছি। আসো ওই বলের মানটা আমরা হিসাব করি, ঠিক আছে? ওই বলের মানটা আমি হিসাব করি। কিভাবে হিসাব করবো একটু খেয়াল করো। তো আর কর্তৃক যে কৃত কাজটা, সে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল বল কর্তৃক। তো এটা আমরা কিভাবে হিসাব করবো? এটা যেহেতু ক্ষুদ্র সরণের জন্য করবো, এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করবো। তো ইন্টিগ্রেশন সেটাই লিখতে পারবো এফ আর, এফ আর ইন্টু হচ্ছে কত আর? ডিআর। শুরুতে তার যে সরণটা ছিল সেটা হচ্ছে আর আই, তার ফাইনাল সরণ সেটা হচ্ছে গিয়ে আর এফ, ঠিক আছে? তো আমরা সে বলের সূত্রটা কি জানি? এফ আর। সে বলের সূত্রটা আমরা জানি আর আই, এটা হবে আর এফ। হ্যাঁ, এই এফ এর জায়গায় আমি এখানে লিখতে পারবো জি এম এম ডিভাইডেড বাই কত স্কয়ার? আর স্কয়ার ডিআর। এগুলো তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুলোর বাইরে নিয়ে আসি। কনস্ট্যান্ট গুলোকে যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে এখানে লেখা যাবে, কনস্ট্যান্ট গুলোকে যদি আমি বাইরে নিয়ে আসি, এই জায়গায় রইলো জি এম এম ইন্টু এখানে আর আই আর এফ 1 বাই আর। আচ্ছা, আরটাকে যদি উপরে উঠাই লিখি, এখানে লেখা যাইব আর ইনভার্স 2 ইন্টু কত? আর ডিআর। তো এখানে ইন্টিগ্রেশন একটা সূত্র পড়ে, সেই সূত্রটা আমি একটু যদি লিখি, সেই সূত্রটা হচ্ছে এটা, জি এম এম, এটা সূত্র পড়ে, এটা একটু নিচে লিখি। আচ্ছা, সেই সূত্রটা পড়বে জি এম এম, সূত্র হচ্ছে এটা, আর টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, নেক্সট টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে আমার এখানে লোয়ার লিমিট হচ্ছে আর আই, আপার লিমিট হচ্ছে আর এফ। মানে আমি আর আই থেকে আর এফ এ নিতে চাচ্ছি, অথবা আর এফ থেকে আর আই তে আনতে চাচ্ছি, দূরে নিব অথবা কাছে আনবো। এই জায়গায় যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এই জায়গায় একটা সূত্র থাকে, এটা মাইনাসটা সামনে চলে আসবে, জি এম এম
এই জায়গায় লেখা যাবে 1/r, এটা হচ্ছে আর আই, আর এটা হচ্ছে কত আর এফ। এখন আমি একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে আমি এই জায়গায় যদি বসাই তাহলে জি এম এম, আমি যদি এখানে বসাই 1/rf মাইনাস 1 কত আর আই, এই যে লিমিটটা বসাইলাম। এখন এই যে একটু আরেকটু ডেরিভেশন আমি করে নিতে পারি। সেই ডেরিভেশনটা হচ্ছে যদি আমি মাইনাস দ্বারা গুণ করে দিই ভিতরে, তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে এই জায়গায় দাঁড়ায় জি এম এম 1/r/i মাইনাস 1 কত আর এফ, এইটা সূত্রটা দাঁড়ায়। এখন কথাটা হচ্ছে, এখন আমার এই সূত্রটা কখন ইউজ করবো? যদি আমি বস্তুটাকে আর আই দূরত্ব থেকে কত দূরে নিয়ে যাই, আর এফ দূরে নিয়ে যাই, তাহলে এই সূত্রটা ইউজ করবো। যদি আমি এটাকে কোথায় নিই, আর আই থেকে আর এফ এ নিই, তখন এই সূত্রটা ইউজ করবো। আর যদি আমি আর এফ থেকে আর আই তে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে কৃত কাজটা হবে জি এম এম ইন্টু 1/rf মাইনাস 1 কত আর আই, এই যে এই সূত্রটা ইউজ করবো। ঠিক আছে, তাহলে আমাদের এত বড় ডেরিভেশনের কোনো দরকার নেই, আমি সূত্রটা মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা সূত্রটা একত্রে একত্রে যদি আমি লিখে দিই তাহলে এইভাবে লেখা যাবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি এম এম, হ্যাঁ, এটাকে দাঁড়ায় হচ্ছে 1/r1 মাইনাস 1 কত আর2। অনেক বইতে এভাবে লেখা আছে। ঠিক আছে, তো তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, এত বড় ডেরিভেশনটা আমার লাগবে না। হ্যাঁ, তো এখানে আমরা যে কাজটা আছে সেই কাজটা হিসাব করলাম, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো এই জিনিসটা আবার মহাকর্ষ সরি কাজ ক্ষমতা শক্তিতেও পড়ানো হয়, এই জিনিসটা কাজ ক্ষমতা শক্তিতে পড়ানো হয়। আসলে আমরা সূত্রটা পড়লাম, একটা ম্যাথ দেখি, তাহলে এই জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে যে সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথে উপবৃত্তাকার, পৃথিবীর কক্ষপথটা কেমন উপবৃত্তাকার, সূর্য হতে পৃথিবীর নিকটতম ও দূরতম দূরত্ব যথাক্রমে এত এত, তাহলে নিকটতম দূরত্ব হচ্ছে এত, ধরো নিকটতম দূরত্ব হচ্ছে এত, সেটাকে আমি আর আই চিন্তা করতে পারি, আর দূরতম দূরত্ব হচ্ছে এত, সেটাকে হচ্ছে আর এফ চিন্তা করতে পারি। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আর আই, এটা আমার হচ্ছে আর আই, আর এটা আমার কি আর এফ। ডান। তো একদল শিক্ষার্থী হিসাব করে বললো পৃথিবীকে নিকটতম হতে দূরতম সরাতে, মানে এখান থেকে এখানে নিতে। মহাকর্ষ বলের বিরুদ্ধে এত কাজ সম্পাদন করতে হয়, সূর্য পৃথিবীর ভর যথাক্রমে এত এবং এত, শিক্ষার্থী হিসাব যথার্থতা করতে। তাহলে আমি এখানে এত কাজ হিসাব করতে, তাহলে আমরা কাজটা বের করব কোথায় দিকে, আর আই থেকে আর এফ এ নিচে। তাহলে আর আই থেকে আর এফ এ যদি নিজে চাই তখন তার কৃত কাজ হবে জি এম এম, জি এম এম, ঠিক আছে, ইন্টু 1/r/i মাইনাস 1 কত আর এফ। ডান। ওকে, তাহলে এই জায়গায় জি এর মান আমি জানি 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11, এম এর মান, সে এম এর মানটা কত, এম এর মান হচ্ছে ধরলাম এটা হচ্ছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে স্মল এম, তাহলে এটা হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 ইন্টু 5.96 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু 1/r/i, 1/r/i, আর/i এর মান হচ্ছে কত 1.47 ইন্টু হবে 10 ইনভার্স সরি 10 টু দি পাওয়ার 14 মাইনাস 1 এটার মান হবে 1.52 ইন্টু 10 টু দি পাওয়ার 14। ঠিক আছে, এই যে মান বসালাম, মান বসানোর পর এখানে যে মানটা পাবো সেটা অ্যাপ্রক্সিমেটলি 1.78 ইন্টু 10 টু দি পাওয়ার 29, বা এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 29 জুল। তাহলে আমি বলতে পারি যে এই যে শিক্ষার্থীরা যারা বলছে তাদের কথাটা কি বলতো সম্পাদন করতে পারে, কথাটা হচ্ছে সত্য। একজন শিক্ষার্থী বললো তাদের বলাটা ঠিক আছে যে এতটুকুই লাগবে। আমি যদি এটাকে বস্তুটাকে মানে এই যে গ্রহটাকে যদি আমি আর আই ডিস্টেন্স থেকে যদি আর এফ ডিস্টেন্সটা নিয়ে যাই তখন তার কৃত কাজটা এত করা লাগে। ঠিক আছে, আশা করি পারবো, এটা সহজ জিনিস, টেনশন করার কিছু নাই। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরে যাই। আসো এখন তারপরে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ গেল, ওই জিনিসটা আমার এই জায়গায় লাগবে, এই জন্য আগে ওটা করানো। ঠিক আছে, তো আসো কি বলছি, মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভবটা কি, যে অসীম দূর থেকে একক ভরের কোনো বস্তুকে, অসীম দূর হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে মহাকর্ষ বল দ্বারা যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয়, মহাকর্ষ বিভব বলে। তো কি বলছে একটু শুনো, আমার এই জায়গায় বললোটা কি, এই জায়গায় বললো হচ্ছে অসীম দূর হতে তুমি কোথায় আনবা, বস্তুটা কোথায় আনবা, মহাকর্ষের ক্ষেত্রের ভিতরে আনবা। তো ধরো এটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র, এই বস্তুটার মহাকর্ষ ক্ষেত্র হচ্ছে এটা। তো বস্তুটা কোথায় থেকে আনবা, তোর অসীম দূরে আছে বস্তুটা, কোথায় আছে,
অসীম দূরে আছে। তো অসীম দূরের ধরো অসীম দূর থেকে কোনো একটা পয়েন্টে, ধরো এই সেন্টার থেকে কোনো একটা পয়েন্টে, ধরো এই জায়গায় তুমি আনতে চাচ্ছ, এই জায়গায় কোনো একটা পয়েন্টে আনতে চাচ্ছ, কোথায় থেকে? এই যে এই ডিস্টেন্স থেকে, এই ডিস্টেন্স থেকে। তাহলে এটা হচ্ছে তোমার কি লিখতে পারবে এখান থেকে ডিস্টেন্সটা কত বলো তো? আর এফ। কত? এফ, আর এফ। আর এখানে আমার এই ডিস্টেন্সটা হচ্ছে কত বলো তো? আর আই। এই ডিস্টেন্সটা কত? আর আই। আমি এই পয়েন্টে আনবো। তাহলে কি এফ থেকে আর আইতে আনতেছি। এফ থেকে যদি আর আইতে আনতে চাই, সেখানে একটা কৃতকাজ পাবো কিনা? পাবো। সেই কৃতকাজটা কত? সেই কৃতকাজ হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল জি এম এম ইন্টু 1/RI মাইনাস 1 বাই কত? আর এফ। লিখা যায়। তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো জি এম এম, জি এম এম 1/RI। RI এর মান ধরলাম আর আর এফ এর, ও আচ্ছা আচ্ছা, এখন তো অ্যাপ থেকে আনছি, সরি 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 সরি, এই জায়গায় একটু ভুল বলছি আমি। দেখুন কোথা থেকে আনছি, অ্যাপ থেকে কোথায় আনছি বলতো? অ্যাপ আই থেকে আমি এই জায়গা থেকে কোথায় আনছি? আর এফ থেকে আর আই দিয়ে। তাহলে এখানে হবো আর এফ আগে আসবে, আর আই কত হবে? পরে হবে। তাহলে এই জায়গায় যদি আমি লিখি আর এফ এর মান হচ্ছে ইনফিনিটি মাইনাস 1 বাই কত, এই জায়গাকে আমি আর আই কে আর ধরে নিলাম, আর আই কে কি ধরে নিলাম? আর ধরে নিলাম। তাহলে 1/r মানে এটা হচ্ছে 1 বাই ইনফিনিটি মানে 0। তাহলে এখানে থাকে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই কত? আর। ওকে, এটা বললাম তার কৃতকাজ। এখন আমার তো কৃতকাজ চাই নাই, আমার চাইছে কি মহাকর্ষ বিভব। তাহলে বিভব কি? এই যে বলা আছে অসীম দূর থেকে কোনো একটা বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগবে তাকে কি বলা হয়? মহাকর্ষ বিভব। তো আসেন আমার এই কথাটা একটু বুঝাই বলি। কি বলছে? অসীম দূরত্বে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কিনা যে এজেন্ট কর্তৃক কাজ। এখানে কেন কেন মাইনাস হলো? এখানে মাইনাস হওয়ার রিজনটা হচ্ছে এখানে এজেন্ট কর্তৃক কাজ আছে। এজেন্ট কর্তৃক কাজ হয়েছে, তো এই কারণে আমার এখানে কৃতকাজটা আমার লাগবে। তাহলে এজেন্ট কর্তৃক, তাহলে আমি এখান থেকে এখন লিখতে পারি যে এম্বরের বস্তুকে অসীম হতে কেন, এম্বরের কোন বস্তুকে অসীম হতে ক্ষেত্রে আনতে যে কাজ, সেটা হচ্ছে কি বলতো? ডাব্লিউ। তাহলে আমি একক ভর নিয়ে যদি চিন্তা করি, 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষের ক্ষেত্রের ভিতরে আনতে যে কৃতকাজ, সেটা ডাব্লিউ বাই কত? এম। আর সেটাকে আমরা বলতে পারি বিভব, বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? ডাব্লিউ বাই কত? এম। ডাব্লিউ বাই এম। এই যে সেটা হচ্ছে আমাদের কিসের মেইন ফর্মুলাটা, এটা হচ্ছে বিভবের মেইন ফর্মুলাটা। একটু শুনো। তাহলে এখান থেকে একক পাবো, মাত্রা পাবো, কেমনে বের করবো শুনো। কাজের একক কি? জুল। ভরের একক কি? কেজি। তাহলে এটার একক হবে জুল পার কেজি। ঠিক আছে? হ্যাঁ, সেম ওয়েতে মাত্রা বের করা যাবে, সমস্যা নাই। আসো এখন আমরা এই ডাব্লিউ কোন কাজটা আমার এটা হেল্প করবে? এই যে এই কাজটা আমাকে বস্তুটাকে আনতে হেল্প করবে। তাহলে আমি যদি এই কাজটা এখানে ইনপুট দিই, তাহলে এই জায়গায় রইল মাইনাস জি এম এম ডিভাইডেড বাই কত? আর ডিভাইডেড বাই এম। এম এম কি কাটাকাটি, তাহলে আলটিমেটলি বি ইজ ইকুয়াল টু কি পাবো? মাইনাস জি এম বাই কত পাবো? আর। মাইনাস জি এম বাই কত? আর। এই হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা। হ্যাঁ, বিভবের মেইন ফর্মুলাটা এটা। বিভবের মেইন ফর্মুলাটা হচ্ছে এটা যে বি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই কত? আর। এখন কত হচ্ছে স্যার, এইটা মাইনাস আসলো কেন? এটার সামনে মাইনাস আসলো কেন? এখন শুনো, সাধারণত মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুর বিভব হচ্ছে নেগেটিভ হয়। কি হয়? নেগেটিভ হয়। তাই কি বলতে, শুধুমাত্র অসীমে গেলে, তাহলে মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভবটা কেমন হয়? নেগেটিভ হয়। শুধুমাত্র মহাকর্ষ ক্ষেত্রের অসীমে, কোথায় গিয়ে? অসীমে গেলে এই বিভবের মানটা হয় ম্যাক্সিমাম। অসীমে গেলে বিভবের মানটা কত হয়? ম্যাক্সিমাম। সেই ম্যাক্সিমামটা কত? তাহলে কি বললাম, এখানে একটা কথা লিখে রাখতে পারো যে সাধারণত, কথাটা একটু লিখে রাখো, সাধারণত মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব বা বিভবের মান ঋণাত্মক হয়। আর এবং বিভবের সর্বোচ্চ মানটা পাওয়া যায়, সর্বোচ্চ মান পাওয়া যায় কোথায়? সর্বোচ্চ মান পাওয়া যায়
অসীমে। তাহলে অসীমে যদি সর্বোচ্চ মানটা পাওয়া যায়, সে মানটা কত আচ্ছা বের করি। তার আমরা জানি বিভব বি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই কত আর, জিএম বাই কত আর, আর সে আর এর মানটা কত বলতো, জিএম বাই আর এর মানটা হচ্ছে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে কত জিরো। তাহলে বি এর ম্যাক্সিমাম মান হচ্ছে কত বলতো জিরো। সেটা কোথায় পাওয়া যাবে, সেটা হচ্ছে অসীমে পাওয়া যাবে। এমসিকিউ তে আসতে পারে, একটু দেখে নিবা। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে অসীম দূরত্বে কোন একটা বস্তুকে যখন মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে হবে, সেটা এমনি এমনি আসবে না, বাইরের একটা এক্সটার্নাল কাজ দিতে হবে। সেই এক্সটার্নাল কাজটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এক্সটার্নাল কাজ দেওয়ার পর আমি যে ইয়েটা পাবো, মানটা পাবো, সেটা হচ্ছে আমাদের কার মান, বিভবের মান। তো বিভব নরমালি মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে কি হয়, নেগেটিভ হয়। কি হয়, নেগেটিভ। বাট এই মানটা কখন সর্বোচ্চ পাওয়া যাবে, ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম পাওয়া যাবে অসীমে গেলে। তো অসীমে তার মানটা কত বলতো, জিরো। গেল, আমরা মেইন ইকুয়েশনটা পেয়ে গেলাম। মেইন ইকুয়েশন পাওয়ার পরে আমরা এখানে কয়েকটা কেস পড়বো, যেমন পাওয়ারের ক্ষেত্রে কয়েকটা কেস পড়ছি, এখানের ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে কয়েকটা কেস পড়বো। একটি নিরেট গোলকের অ্যাম্বর এবং ব্যাসার্ধ 4, নিরেট গোলকের বাইরের অর্থাৎ আর দূরত্বের কোন বিন্দুতে কি লাগবে, মহাকর্ষ বিভব। সেম আমরা এখানে এইটা ইউজ করতে পারি। কোথায়, মহাকর্ষ বিভবের, মহাকর্ষ ক্ষেত্রে কোন বিন্দুতে মানে আর দূরত্বে, মহাকর্ষ বিভবের আর দূরত্বে আমরা এখানে যে সূত্র পড়ছি বি ইকুয়াল টু জিএম বাই কত আর, তাহলে ওই সূত্রটাই হচ্ছে আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, এরপরের কেসটা কি বলছে, একটি নিরেট গোলকের ভর এক, ব্যাসার্ধ আর, নিরেট গোলকের অভ্যন্তরের কোন একটা বিন্দুতে কি লাগবে, বিভবটা লাগবে। একটু বুঝো, একটু এটা বুঝো। ধরো এটা একটা ক্ষেত্র, হ্যাঁ এই ক্ষেত্রটা কেমন, নিরেট, নিরেট তার একটা ব্যাসার্ধ আছে, অবশ্যই সেন্টার আছে। তো সে যদি নিরেট, নিরেট যেহেতু হবে, তাহলে নিরেট হলে আমি তাকে একটু ফিল আপ করে দিলাম আর কি। ফিল আপ করা দ্বারা বুঝাচ্ছি যে সেটা হচ্ছে নিরেট। এটা কেমন, এটা হচ্ছে নিরেট। হ্যাঁ, হ্যালো, তাহলে দেখো আমি কি বোঝাতে চাচ্ছিলাম, আমরা হচ্ছে নিরেট গোলকের ভর এক এবং ব্যাসার্ধটা আর। এখন আমি তার এই এই মাঝখানে কোন একটা জায়গায়, মানে নিরেট গোলকের ভিতরের কোন একটা পয়েন্টে, নিরেট গোলকের ভিতরে কোন একটা পয়েন্টে, ধরো সাপোজ এই জায়গায়, এই যে আমি এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে আমি কি চাচ্ছি, এই পয়েন্টে আমি যে অ্যাম্বরটাকে নিয়ে আসলাম, তাহলে তার বিভবটা চাচ্ছি। এই যে এখান থেকে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আর, আর যে নিরেট গোলকটা আছে তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেক্ষেত্রে তার কি বের করার সূত্রটা হবে, বিভব বের করার সূত্র হবে বিভব বি ইজ ইকুয়াল জি এফ 3r স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ডিভাইডেড বাই 2r কিউব। শুধু সূত্রটা মনে রাখবা, ডেরিভেশনটা দেখার দরকার নাই, ডেরিভেশনটা অনেক লেন্দি, হুদাই লাগবে না ডেরিভেশনটা। তাহলে তুমি মনে রাখবা যে নিরেট গোলকের ভিতরের কোন একটা পয়েন্টে আমি যদি কি বের করতে চাই, বিভব বের করতে চাই, তাহলে বি ইকুয়াল টু জিএম ইন্টু 3r স্কয়ার মাইনাস আর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর কিউব। এটা হচ্ছে কি, নিরেট গোলক হইলে কিন্তু। ওকে, তা আমি কেস নাম্বার 3 তে চলে যাই। অ্যাম্বরের একটি নিরেট গোলকের ব্যাসার্ধ আর। এখন মানে হচ্ছে আমরা বিভবের মেন সূত্রটা এটা জানি, বিভব বি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই কত আর জানি। আর এখন বলছে যদি ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের সমান মানে স্মল আর আর ক্যাপিটাল আর কি সমান, যদি সমান হয় শুধুমাত্র কোথায় চেঞ্জ করবা, মাইনাস এ জায়গায় লেখা যাবে জিএম বাই কত বলতো আর। সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার হচ্ছে সূত্রটা, কার সূত্রটা, বিভব বের করার যে সূত্রটা। এটা গেল কিসের গোলকের, নিরেট গোলকের। আর নিরেট গোলক না হয়ে যদি ফাঁপা গোলক হয়, সেম ফাঁপা গোলকের আর দূরত্বে, সেন্টার থেকে আর দূরত্বে কোন একটা পয়েন্টে বিভবের সূত্রটা সেম, বিভব বি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই কত আর, সেম সূত্র। এবং একটি ফাঁপা গোলকের অ্যাম্বরের কি বলছে ভিতরে, এখন শুনো এই যে বিভব, বিভবের ক্ষেত্রে শুনো, এটা সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস। এই যে ভিতরের কোন পয়েন্টে বিভব বের করা, ফাঁপা গোলকের, ফাঁপা গোলকের ক্ষেত্রে এই ভিতরে কোন একটা পয়েন্টে বিভব বের করা যে কথা, তার পৃষ্ঠে বিভব বের করাও কি কথা, সেম কথা। আবারও বলতেছি, আমার কথাটা শুনো, যে ফাঁপা গোলকের ভিতরের কোন একটা পয়েন্টে বিভব বের করা যে কথা, আমার পৃষ্ঠের বিভব বের করা সেম কথা। এর মানে কি, ভিতরের কোন পয়েন্টে আমার যদি বিভব বের করতে বলে, আমি কোনটা বের করবো, পৃষ্ঠের। তো পৃষ্ঠে বিভব বের করা মানে পৃষ্ঠে হবে রেডিয়াসটা কে, এই ফাঁপা গোলকের রেডিয়াসের সমান। তাহলে বি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই কত হবে এখানে, ক্যাপিটাল। ভিতরে যে কোনো পয়েন্টে বললে তুমি পৃষ্ঠেরটা বের করবা। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে এটা। কেস নাম্বার 5, এটা হচ্ছে কি, পৃষ্ঠে, তার পৃষ্ঠেরটা হচ্ছে মাইনাস জিএম বাই কত আর, এটা তো বুঝে গেল। আসো এখন ম্যাথ দেখি কয়েকটা। পৃথিবীর ভর এত, ব্যাসার্ধ হচ্ছে এত। আসো কি বলা আছে, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ হচ্ছে এত। এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো মহাকর্ষ বিভব বের করতে হবে কোথায়, পৃষ্ঠে। পৃষ্ঠে বিভব বের করার সূত্র হচ্ছে বিভব বি ইজ ইকুয়াল মাইনাস জিএম বাই কত আর।
জিএম বাই যদি আর হয় মাইনাস জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11 ইন্টু এম এর মান হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই আর আর এর মান হচ্ছে 6400 এই এম উল্টা লিখে ফেলছি সরি 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 এর মানটা উল্টা লিখে ফেলছি সরি সরি এই জায়গায় এম এর মানটা হবে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 আর এটার মান হবে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কিলোমিটার। পরে এই জায়গায় বসাইলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে আমার আনসারটা। না ওকে, সিম্পল হিসাব গেল। আসো পরের ম্যাটটা দেখাই। ভূপৃষ্ঠে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। তো ভূপৃষ্ঠে মহাকর্ষীয় বিভব বের করার সূত্র হচ্ছে বিভব বি ইজ ইকুয়াল মাইনাস কত হবে জিএম বাই আর। বাচ্চারা এটা তো ক্লিয়ার পারা উচিত। ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতায়, তাহলে ভূপৃষ্ঠের সমান ব্যাসার্ধের সমান উচ্চতায়, ব্যাসার্ধ মানে কি আর প্লাস আর, তাহলে এই জায়গায় কত লেখা যাবে 2r। তাহলে বিভব বের করতে হবে, তাহলে বিভব বের করার সূত্র হবে বি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই কত আর, এখানে আর এর জায়গায় হবে কত আর 2r, এগুলো এমসিকিউ তে আসবে। ঠিক আছে, এরপরে আসো পৃষ্ঠ থেকে কত দ্বিগুণ উচ্চতায় মহাকর্ষীয় বিভব, তাহলে দ্বিগুণ উচ্চতায় মানে কত ব্যাসার্ধ আর, তার দ্বিগুণ উচ্চতা মানে 2r, যোগ করলে টোটাল আর হবে কত আর 3r। এই 3r উচ্চতা আমার কি লাগবে বিভবটা লাগবে। তাহলে বিভব বের করার সূত্র হবে বিভব বি ইজ ইকুয়াল টু জিএম বাই কত আর, আর এই আর এর জায়গায় আমি বসাইতে পারবো জিএম বাই কত বলতো 3r। ডান। ওকে, ভূপৃষ্ঠ থেকে অসীম উচ্চতায়, দেখো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অসীম, মানে এখানে আর এর মানটা কত ইনফিনিটি, আর অসীম অসীম দূরে হচ্ছে বিভবের ম্যাক্সিমাম মানটা পাওয়া যায়, সে ম্যাক্সিমাম মানটা হচ্ছে 0। তাহলে বিভব বি ইজ ইকুয়াল মাইনাস জিএম বাই আর, সে আর এর মানটা হচ্ছে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে 0, সুতরাং এটা হচ্ছে বিভবের কি মান ম্যাক্সিমাম মানটা। আশা করি এগুলো সমস্যা নেই, একবারে সহজ জিনিস, খুব ভালো করে দেখবা। এরপরে খেয়াল করো, এটা আপাতত স্কিপ করে আমি এটাতে যাই, এটা নির্ণয় করি। পৃথিবীর ব্যাসার্ধ 6.38 ইন্টু 10 টু দি পাওয়ার এত, ঘনত্ব এত, পৃষ্ঠে বিভব মহাকর্ষী বিভবটা বের করো। আচ্ছা, পৃথিবীর বিভব, তাহলে বিভব বি ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস কত জানি জিএম বাই কত আর, পৃষ্ঠে না চাইছে পৃষ্ঠে, হ্যাঁ জিএম বাই কত আর। এখন এম এর মান যদি ডিরেক্ট দেওয়া নাই, তাহলে এম এর মান যদি ডিরেক্ট না দেওয়া থাকে, আমরা পাবল রেখাতে একটা সূত্র পড়ছিলাম কিন্তু অলরেডি, সেই সূত্রটা আমি আর ভেঙে না দেখাই, এটা লিখলাম 4/3 তোমার এই জায়গায় হবে রো পাই আর কিউব ডিভাইডেড বাই কত আর। এটা দিয়ে এটারে কাটলে একটা কি হবে বলতো আর স্কয়ার, সাজায় লিখলে মাইনাস 4/3 জি রো পাই আর স্কয়ার। পরে এখানে তুমি 4/3 জি এর মান, রো এর মান, পাই এর মান, আর এর মান ইনপুট দিবা, ইনপুট দিলে তুমি কি পেয়ে যাবা বিভবটা পেয়ে যাবা। ঠিক আছে, কোনো সমস্যা নাই, সহজ জিনিস। এখানে ঘনত্ব দেওয়া আছে, যে ঘনত্বটা হচ্ছে এটা, ব্যাসার্ধ এটা, আর জি এর মান তুমি জানো, পায়ের মান জানো, শেষ। খেয়াল করো এই পয়েন্টটা, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, একটু শুনো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। ধর এটা হচ্ছে একটা নিরেট গোলক, এটা নিরেট গোলক, এটা তার রেডিয়াস, এর ভিতরের কোন একটা পয়েন্টে, এই ভিতরের কোন একটা পয়েন্টে, এটা হচ্ছে সে পয়েন্টটা কত, সে পয়েন্টটা হচ্ছে আমার আর, সে পয়েন্ট হচ্ছে আমার স্মল আর, আর এই নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর এটার হচ্ছে কি আর স্মল আর। এই পয়েন্ট আমি কি চাচ্ছি, এই পয়েন্টে আমি চাচ্ছি বিভবটা কত, কি কত বিভব। তো আসো এখন বিভব বের করার সূত্র আমরা জানি, বিভব বি ইজ ইকুয়াল, একটু আগে শিখাইছিলাম জি এম ইন্টু 2r স্কয়ার মাইনাস আর স্কয়ার। আচ্ছা সূত্রটা কি ভুল লিখছিলাম নাকি, ভুল তো না, কোনটা লিখছিলাম নিরেট গোলকের ক্ষেত্রে আমরা এই যে সূত্রটা ইউজ করব, 3r স্কয়ার মাইনাস আর স্কয়ার বাই নিচে হবে 2r কিউব, 2r কিউব, ঠিক আছে 2r কিউব। ওকে, এই যে সূত্রটা ইউজ করব আমরা এখন করে, হ্যাঁ এটা না, এই যে এখানে, তাহলে এখানে কত হবে, এখানে হবে 3r স্কয়ার, এখানে হবে 2r কিউব, ডেরিভেশন দেখাই নাই আর কি, ডাইরেক্ট সূত্র দেখাচ্ছি। তাহলে স্মল আর এর মান আমার জানা আছে, স্মল আর এর মান তারা কত বলে দিয়েছে বলতো 3000 কিলোমিটার, ক্যাপিটাল আর মান কত বলে দিয়েছে 6400, আর তার ভরপতি কত বলে দিয়েছে এম এত। তাহলে আমি যদি এখানে মানগুলো ইনপুট করে দিই, তাহলে এই মানটাই পেয়ে যাব 6.67 ইন্টু 10 ইনভার্স 11, এম এর মান হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, ঠিক আছে ওকে 10 টু দি পাওয়ার 24। আচ্ছা এরপরে আমি এখানে যেটা করতে পারি ইন্টু 3 ইন্টু কত হবে এই জায়গায় হবে 3 আর স্কয়ার, আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হোল স্কয়ার মাইনাস স্মল আর হচ্ছে
3000 মাইনাস 3000, তাহলে এখানে হবে 3000 কিলোমিটার আছে না, মিটারে নিতে হবে। ওকে, মিটারে নিয়ে গেলাম, পরিষ্কার দিবা। নিচে হচ্ছে 2r কিউব, 2 ইন্টু আর 6.4 ইন্টু 10⁶। হ্যাঁ, উপর হবে কি হোল কিউব। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে আমার আনসার, যেটা পাবা সেটা হচ্ছে আমার আনসারটা। ঠিক আছে, ওকে, পারবা, সহজ জিনিস, সূত্রটা একটু মাথায় রাখবা তাহলে হবে। আসো, এখন আমরা ছোট্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রাবল্য আর বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে। আসো, প্রাবল্য আর কিসের মধ্যে সম্পর্ক? বিভবের মধ্যে সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট, একটু দেখবা, এমসিকিউ আসে মাঝে মাঝে। তো দেখো, প্রাবল্য সূত্র জানি, ইজ ইকুয়াল কি জানি বলতো? ইজ ইকুয়াল আমরা জানি জিএম বাই কত স্কয়ার আর স্কয়ার, ইজ ইকুয়াল আমরা জানি জিএম বাই কত স্কয়ার আর স্কয়ার, এটাকে ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। আবার আমরা জানি বিভব বি, শুধু যদি মান নিয়ে কাজ করি, বিভব বি ইজ ইকুয়াল টু জিএম বাই কত লেখা যায় আর, এটাকে ধরলাম 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 ও 2 হতে, 1 ও 2 হতে, 1 ও 2 হতে কি লেখা যাবে? 1 ও 2 হতে যদি আমি লিখি, তাহলে দেখো ইজ ইকুয়াল, আমি যদি এই জায়গায় লিখি যে জিএম বাই আর ইন্টু 1 বাই আর, লেখা যায় না? এই যে এটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি? ভি, ভি, বি ইন্টু 1 বাই আর, তাই না স্যার? তাহলে এটাকে আমি লিখতে পারবো ই ইজ ইকুয়াল ভি বাই আর। চাইলে এটাও কিন্তু সূত্র হিসেবে ইউজ করা যায়, এটা সূত্র হিসেবে চাইলে কি করা যায়? ইউজ করা যায়। এখন যদি আমি ক্ষুদ্র কোনো কাজে, ক্ষুদ্র একটা কোনো একটা পয়েন্টের জন্য যদি বের করি, তাহলে এখানে লিখতে পারবো ইজ ইকুয়াল টু ডিবি বাই কত? ডিআর। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে লিখি আর কি, ডিফারেন্সিয়েশন করে লিখলে এটা লেখা যায়, ডিফারেন্সিয়েশন করে লিখলে এটা লেখা যায়। ঠিক আছে, এখন আসো আর আর যদি গুণ করে নিই, তাহলে ডিবি ইজ ইকুয়াল টু কি? ইডিআর। ডিবি ইজ ইকুয়াল টু কত লেখা যায়? ইডিআর। এখন যদি আমি উভয়পক্ষকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন কি? ডিবি, এখানে হইলো ইডিআর, ই কত? ডিআর। সুতরাং বি ইজ ইকুয়াল টু ই কত লেখা যাবে? ডিআর। দেখো, বিভব দিলে, বিভব দিলে প্রাবল্য বের করতে করা লাগবে কি? ডিফারেন্সিয়েশন, মানে অন্তরীকরণ, বুঝো আমার কথাটা। বিভব দিলে প্রাবল্য আসতে করা লাগবে অন্তরীকরণ। যদি প্রাবল্য দিয়ে দেয় বিভব বের করতে বলে, তখন আমার করা লাগবে কি? ইন্টিগ্রেশন। আর সেই ইন্টিগ্রেশন বের করার সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইডিআর। এই সূত্রগুলো একটু মনে রাখবা। যদি মান বের করতে, মানে ডিরেক্ট মান ছাড়া করতে হয়, এখানে একটা একটা মাইনাস দিব, কাজ শুধু এটুকু, আর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের ডেরিভেশনটা। যদি ডেরিভেশনটা দেখো তো দেখে রাখবা, না হলে ডেরিভেশনটা রাখবা, সূত্র মনে রাখবা, তাহলে হবে। আসো, এটা দিয়ে আমরা একটা ম্যাথ করি। ম্যাথটা কি? আসো ম্যাথটা করি। মহাকর্ষ বিভব বি দেওয়া আছে এত, বিভব বি দেওয়া আছে কত? বিভব বি দেওয়া আছে এত। বি ইজ ইকুয়াল 6r স্কয়ার প্লাস 3r মাইনাস 2। আমার বলছে আর ইজ ইকুয়াল টু যখন 2 মিটার, তখন আমার কি লাগবে? প্রাবল্য লাগবে। কি লাগবে? প্রাবল্য। তাহলে বিভব দেওয়া আছে, প্রাবল্য বের করার সূত্র কি? প্রাবল্য বের করতে হইলে এটাকে লিখতে হবে ডি বাই ডি আর, এখানে হবে কত বলো তো? বি। তবে যদি মানটা এই জায়গায় বসাই, যে ইয়েটা দেওয়া আছে 6r স্কয়ার প্লাস 3r মাইনাস হচ্ছে কত? 2। তাহলে আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি লেখা যাবে? এই যে আমরা একটা সূত্র পড়ছিলাম না, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, আনসার হচ্ছে এন এক্স টু দি পাওয়ার কত হবে? n মাইনাস 1। তাহলে এখানে লেখা যাবে 6 ইন্টু 2r প্লাস এখানে হবে 3 মাইনাস কত? 2। তাহলে এখানে 6 দুগুণে হচ্ছে 12, 12 হচ্ছে আর প্লাস হচ্ছে এখানে কত? 1। তাহলে 12, এখানে আর এর জায়গায় কত বসাইতে বলছে? 2। 12 ইন্টু 2 প্লাস 1, তাহলে 12 দুগুণে 24 মাইনাস 1, আনসার হচ্ছে কত বলতো? 23। এইটা হচ্ছে আমাদের প্রাবল্য। প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কেজি। দেখো তো, আমি এখানে ইকুয়েশনটা পড়াইলাম, এই যে এটা দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে আমি একটা কি বের করে নিলাম, আমার কাছে বিভব দেওয়া আছে, আমার কাছে প্রাবল্য বের করতে হবে। যদি উল্টা বলতো, প্রাবল্য দেওয়া থাকতো, আমার যদি বিভব বের করতে হইতো, তখন আমার করা লাগতো ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন। তাহলে মোটামুটি এখান পর্যন্ত কারো কোনো তেমন কোনো সমস্যা হবে না। যদি হয়েও থাকেও, তারপর আমাকে বলবা। আমি একটু ফাস্ট বলছি, তোমরা একটু দরকার হলে একটু দেখে আস্তে একটু স্লো করে দেখতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দেখো আজকে আমি কি কি পড়াইলাম, তাহলে আজকে আমি যা যা পড়াইছি একটু দেখো। আমি একটু পড়ানোর ট্রাই করছি। কি কি আমি পড়ানোর ট্রাই করছি? প্রথমে পড়াইছিলাম হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র কি। ক্ষেত্র হচ্ছে যে এরিয়া জুড়ে কোনো একটা বস্তু তার প্রভাবটা বিস্তার করবে,
ঠিক আছে, ওটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। এরপরে বললাম মহাকর্ষ প্রাবল্য। মহাকর্ষ প্রাবল্যের ইকুয়েশন দাঁড় করাইলাম। ঠিক আছে, যে কোন একটা মহাকর্ষ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে যখন আমি একক ভরের বস্তু স্থাপন করব বা আনবো, সেটা যে পরিমাণ বল অনুভব করবে সেটাকে বলা হবে মহাকর্ষ প্রাবল্য। ইকুয়েশন করলাম, সেখান থেকে একক বের করলাম, মাত্রা বের করলাম। ঠিক আছে, এরপরে এটা আমরা ডেরিভেশন দেখলাম, অঙ্ক দেখলাম, ইকুয়েশন দেখলাম। এরপরে কয়েকটা কেজ। কেজটা কোনটা? যদি নিরেট গোলক হয়, ফাঁপা গোলক হয়। মোট ছয়টা কেজ দেখলাম। বিভবের ক্ষেত্রে 6টা, প্রাবল্যের ক্ষেত্রে 6টা। 6টা কেজ দেখলাম, এই কেজগুলো দেখলাম। তারপর তোমরা একটু দেখবা, সমস্যা নাই, কোনো সমস্যা হলে তো আমি আসি, বলবা। ঠিক আছে, এরপরে এই রিলেটেড আমরা মোটামুটি দেখলাম। এরপরে এখান থেকে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ দেখলাম। এবারে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের পরে আমরা বিভব দেখলাম, বিভবের বিভিন্ন কেস দেখলাম। একবারে শেষে কি আমরা দেখলাম? প্রাবল্য আর কার মধ্যে সম্পর্ক? বিভবের মধ্যে সম্পর্ক। বিভবের মধ্যে সম্পর্ক দেখে আমরা একটা কি দেখলাম? ম্যাথ দেখলাম। সুন্দর করে ক্লাসটা কইরো, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বইলো, আমার বেচের হোক বা বাইরের যদি কেউ করো। এরপরে হচ্ছে গিয়ে এটা দেখবা, দেখার পরে হচ্ছে কোনো সমস্যা থাকলে আমাকে বলবা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখাবো লেকচার নাম্বার 4 নিয়ে। ঠিক আমি কালকে বা পরশু দিয়ে আরেকটা ক্লাস নিয়ে নিব, তাহলে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।